আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার এক নতুন গল্প নিয়ে আসলাম আপনাদের জন্য। আর সেই গল্পের নাম হচ্ছে অন্ধকারের ছায়া, যেটা অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। আর এটা আমি নিয়ে এসেছি প্রায় 8 থেকে 8.5 মিনিটের, মানে এটা অনেক লং স্টোরি হবে। সো একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। আর অবশ্যই এটা দেখার জন্য আপনাদের সাজেস্ট করব রাতে 10টার পর এটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আপনারা আরও মজা পাবেন দেখতে আর শুনতে। সো আজকে আর কিছু বলবো না, এতটুক। সো চলেন আজকে তাহলে শুরু করি। অন্ধকারের ছায়া। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথার পুরনো বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। লোকজন বলে ওই বাড়িতে নাকি কেউ থাকে না, কিন্তু রাত গভীর হলে জানালার ফাঁক দিয়ে আলো দেখা যায়। কেউ কেউ আবার শপথ করে বলে ভেতর থেকে নাকি কান্নার শব্দ শোনা যায়। গ্রামের মানুষ তাই সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে হাঁটে না। আরিফ শহর থেকে গ্রামে এসেছিল তার দাদুর পুরনো বাড়ি দেখতে। দাদু মারা যাওয়ার পর বাড়িটা নাকি তার বাবার নামে হয়েছে, কিন্তু কেউ সেখানে থাকে না। আরিফের মনে কৌতূহল জাগলো। সে ভূত প্রেত বিশ্বাস করত না, তাই রাতের বেলা একা একা সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। চাঁদ ছিল, কিন্তু আলো খুব দুর্বল। চারপাশে গাছের ছায়া এমনভাবে নড়ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। বাতাসে একটা ভেজা মাটির গন্ধ, আর দূরে কুকুরের ডাকার শব্দ যেন আরিফকে এক ভয়ানক কৌতূহল জাগালো। আরিফ যখন বাড়িটার সামনে পৌঁছালো, তখন দেখল লোহার গেটটা আধ খোলা। গেটের ওপর মরিচা জমে লালচে হয়ে গেছে। ধীরে ধীরে সে ভেতরে ঢুকলো। বাড়িটার উঠোনে শুকনো পাতা ছড়িয়ে আছে। মাঝখানে একটা পুরনো কুয়ো। কুয়োর মুখে ভাঙা কাঠের ঢাকনা। আরিফের বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ শুরু করলো। তবু সে এগিয়ে গেল। সামনের দরজাটা ঠেলে খুলতেই একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। ভেতরে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও যেন কিছু একটা নড়ছে। সে ফোনের টর্চ জ্বালালো। আলো পড়তেই দেখা গেল দেয়ালে পুরনো ছবি টাঙানো রয়েছে। ছবিগুলোতে তার দাদু দাদির সঙ্গে আরও কয়েকজন অচেনা মানুষ, কিন্তু একটা ছবিতে এমন একজনকে দেখা গেল যার মুখটা কালো কালি দিয়ে মুছে ফেলা। আরিফ ছবিটার দিকে তাকিয়ে থাকতেই পেছন থেকে একটা শব্দ এলো। টক 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 শব্দটি ছিল এমন। সে ঘুরে তাকালো, কিছু নেই। আবার শব্দ, টক টক টক। এবার শব্দটা ওপর তলা থেকে আসছে। আরিফের গলা শুকিয়ে গেল। সে নিজেকে বোঝালো হয়তো বাতাসে কিছু পড়ছে, কারণ সে তো ভূত প্রেত আত্মা এসবে বিশ্বাস করতো না। কিন্তু তার পা যেন আর সামনে যেতে চাইছে না।
তবু কৌতূহল তাকে টেনে নিল সিঁড়ির দিকে। সিঁড়ির কাঠগুলো পচে গেছে, প্রতিটা ধাপে পা রাখতেই কর কর শব্দ হচ্ছে। ওপরে উঠতে সে দেখল দেয়ালে নখের আঁচড়ের দাগ, অনেক পুরনো কিন্তু স্পষ্ট ছিল, যেন কেউ বারবার দেয়াল আঁচড়ে বের হতে চেয়েছিল। দ্বিতীয় তলায় পৌঁছে আরিফ একটা লম্বা করিডর দেখল। করিডরের শেষে একটা দরজা আধ খোলা ছিল, দরজার ফাঁক দিয়ে হালকা হলুদ আলো বের হচ্ছে। আরিফ অবাক হলো, বাড়িতে বিদ্যুৎ নেই, তাহলে আলো কোথা থেকে এলো? সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ভেতর থেকে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। একটা নারী কণ্ঠ খুব নিচু স্বরে বলছে, ফিরে যা, এখনই ফিরে যা। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। সে দরজাটা একটু ঠেলেই খুলল যে ভেতরে একটা ছোট্ট ঘর, মাঝখানে পুরনো আয়না, আর আয়নার সামনে একটা চেয়ার। চেয়ারটায় কেউ বসে নেই, কিন্তু আয়নার ভেতরে একজন নারী বসে আছে। সে নারীর ছায়া দেখতে পেল। আরিফ চমকে পেছনে সরে গেল। চেয়ার খালি, কিন্তু আয়নায় নারীটা স্পষ্ট। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ নিচু করে বসে আছে সেই নারীটা। ধীরে ধীরে সে মাথা তুলল। তার চোখ দুটো কালো গভীর, যেন কোনো আলো নেই, পুরোপুরি কালো হয়ে রয়েছে সেই নারীর। তারপর সে হাসল। আরিফ দৌড়ে বের হতে চাইল, কিন্তু দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। ধুম। ঘরের ভেতর ঠান্ডা আরও বেড়ে গেল। টর্চের আলো কাঁপতে লাগলো। আয়নার ভেতরের নারী এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সে নারী সে আয়নার ভেতরই রইল। আরিফ বুঝতে পারল সে শুধু প্রতিফলন নয়, কিছু একটা আটকে আছে ওই আয়নার মধ্যে। নারীটা ফিস ফিস করে বলল, তুইও দেখেছিস, তাই তোকে ছাড়বো না। আরিফ দরজায় ধাক্কা দিতে লাগলো। খোল, কেউ আছিস, খোল। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া নেই। হঠাৎ ঘরের কোণ থেকে একটা শব্দ এলো। সে ঘুরে তাকালো। কোণায় একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা নিজে খুলছে। ভেতর থেকে বের হলো একটা ছোট্ট ডায়েরি। আরিফ কাপা হাতে ডায়েরিটা তুলে নিল। প্রথম পাতায় লেখা ছিল যে এই বাড়িতে রাত 12টার পর ঢুকবে সে আর নিজের ছায়া ফিরে পাবে না। আরিফের হাত থেকে ডায়েরি পড়ে গেল। ঠিক তখনই সে দেখল মেঝেতে তার নিজের ছায়াই নেই। সে আতঙ্কে নিচের দিকে তাকালো। সত্যি টর্চের আলো মেঝেতে পড়ছে, কিন্তু তার ছায়াটা কই? তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মাথার ভেতর ঘুরতে লাগলো। আয়নার ভেতরের নারী এবার দরজার দিকে এগিয়ে এলো, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। তুই আমার ঘরে এসেছিস, সে বলল, এখন তুইও আমার মতো হয়ে যাবি। আরিফ শেষবারের মতো দরজায় লাথি মারল। এবার দরজা খুলে গেল। সে দৌড়ে সিঁড়ির দিকে ছুটল, কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। সাদা জামা, ভেজা চুল, আর চোখ দুটো একদম ফাঁকা। মেয়েটা বলল, দাদু তোকে বরণ করেছিল। আরিফ থমকে গেল। তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আমি এই বাড়ির শেষ জীবিত মানুষ ছিলাম। তারপর সে হাসল না, কাঁদলো না, শুধু বলল, এখন তুইও আর জীবিত থাকবি না। আরিফ পেছনে ফিরতে দেখল আয়নার নারীটা সিঁড়ির ওপরে দাঁড়িয়ে। তার মুখ এখন আর সুন্দর নেই,
মুখটা বিকৃত, চোখ থেকে কালো তরল পড়ছে। সে হাত বাড়ালো। আরিফ চিৎকার করে উঠল। পরের মুহূর্তে সব অন্ধকার। সকালে গ্রামের লোকজন দেখল পুরনো বাড়িটার দরজা খোলা। উঠোনে আরিফের ফোন পড়ে আছে, কিন্তু নেই। শুধু বাড়ির ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে, টক টক টক। আর সেই রাতের পর থেকে যারা ওই রাস্তা দিয়ে যায় তারা বলে জানালার ফাঁক দিয়ে একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে। আর যদি কেউ খুব মন দিয়ে তাকায় তাহলে সে নাকি ফিস ফিস করে বলে, অন্ধকারের ছায়া কখনো একা থাকে না। তাহলে আজ এতটুকুই। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি আরও নতুন নতুন গল্পের নিয়ে আসবো। সো আজকের জন্য এতটুকুই। গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।